নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা এট 5। আজ আমাদের অতিথি সাংসদ শতাব্দী রায়। স্বাগত জানাচ্ছি আপনাকে জি 24 ঘন্টা এবং তারই সঙ্গে অভিনন্দন। 4 বারের সাংসদ, দায়িত্ব অনেক বেড়ে গেল। কিরম ভাবে দেখছেন পুরো বিষয়টা? খুব ভালো। প্রথমত বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞতা আগেও জানিয়েছি, এখনও জানাই যে তারা আমাকে বারবার সুযোগ দিয়েছে এবং একই ভালোবাসা রেখেছে, তার ফলেই সুযোগ দিয়েছে। এবং আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে জয় সম্ভব হয়েছে। সুতরাং দারুণ অনুভূতি এবং এত মার্জিন বাড়ার জন্য আরও বেশি ভালো লাগা। এই অনুভূতিগুলো জানবো এবং তারই সঙ্গে সাংসদ সঙ্গে থাকা মানেই কিন্তু প্রশ্ন, অর্থাৎ আপনার এলাকায় বীরভূমের সাংসদ, তার এলাকায় যারা রয়েছেন তারা ফোন করতে পারেন। ফোন করবেন 40594020 এবং 4023 এই নাম্বারে ফোন করে সরাসরি সাংসদকে আপনাদের বক্তব্য, আপনাদের প্রশ্ন রাখতে পারেন এবং তারই সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারেন 8588866174 এই নাম্বারে। আবারও বলছি, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8588866174 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের বক্তব্য জানাতে পারেন। শতাব্দী রায়ের কাছে আমরা আসবো অবশ্যই করে, কিন্তু শতাব্দী রায়ের যে এলাকা যেখান থেকে তিনি সাংসদ হয়েছেন সেই বীরভূমের মানুষ তারা কি বলছেন প্রথমেই দেখাবো। দিদি যখন জিতে এসে দেখতে পাচ্ছেন আমি হাঁটতে পারি না, করতে পারি না, যদি আমি ভাতাটা পাই বা আমরা একটু বাড়িটারি করে দেয় তাহলে ভালো হয়। জল, পানীয় জলের সমস্যা খুব, আর মেয়েরা সব স্কুল প্রাইভেট দেখছে দিয়ে লাইটে জ্বলছে না। আমি চাইছি জলের ব্যবস্থা, কাস্টমার অঞ্চলে জলের ব্যবস্থা। কোথায় কোথায়? হস্তিকান্দা, কাস্টগড়া এই এলাকাগুলোয় জলের ব্যবস্থা হলে ভালো হয়। জলের ব্যবস্থা হলে ভালো হয়। রেলগেটের ওভারব্রিজের সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। শতাব্দী রায় মহাশয়, আমাদের সাংসদ মহাশয়া, নলাটি সিউড়ি সাঁইটিয়ার ওভারব্রিজ নিয়ে সরব হচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত রামপুর রেলগেটের ওভারব্রিজ নিয়ে উনি সংসদে নীরব থেকেছেন। আমরা এখানটা একটা ট্রমা অ্যাম্বুলেন্স ওনার কাছে কথাবার্তা করেছে, উনি দেবেন, প্রতিশ্রুতি দিয়েছেন ওনার কাছে। আর বিশেষ করে রেলের ব্যাপারটা ওনাকে আবার পুনরায় অনুরোধ করছি ওনার জন্য, উনি রেলের ব্যাপারে সোচ্চার হয়েছেন, আবার উনি সোচ্চার হবে। আটলা থেকে মরডি পর্যন্ত টিআরডি এর যে রাস্তাটা যদি টিআরডি এর আওতায় ভরা যায় তাহলে রাস্তাটাও ভালো থাকবে এবং জনগণও উপকৃত হবে। আমাদের এখানকার জল, টিউবওয়েলের জল সব খাওয়া যায় না সব কলের। আচ্ছা, এই জন্য পাইপলাইনের আবেদনটা চাইছি। রাস্তা ধারে পাইপলাইন নেই? না, পাইপলাইন হলে ভালো হয়। হ্যাঁ, ভালো। আর এই যেটুকু লাইটের, যদি বড় লাইটের ব্যবস্থা করে দিতে পারতো তাহলে খুব ভালো হতো। শতাব্দী কি করবেন? অনেক প্রত্যাশা, অনেক অনুরোধ। এক তো হচ্ছে যেমন এক একটা করে বলে দিই, লাইট আমার হাতে। আমাকে গিয়ে এক্স্যাক্ট জায়গাগুলো বলে প্রপোজাল দিলে যে প্রসেসে হয়, লাইট আমার কাছে কোনো ব্যাপার না, আমি এক্ষুনি বলে এক্ষুনি দিতে পারবো। এটা হচ্ছে একটা। জল, যেমন কিছু জায়গায় বললো যে জল পাইপলাইন অনেক জায়গায় বসেছে, হয়তো সেই পাইপলাইনগুলো কমপ্লিট হয়নি বলে জলটা চালু হয়নি। ট্যাঙ্ক প্রচুর হয়েছে, কিন্তু আবার অনেক জায়গায় জলের সমস্যা। জলের মেনলি সমস্যা হচ্ছে যেখানে ডিপ, আমি অনেক জায়গায় সাবমার্সাল দিয়েছি, অনেক জায়গায় দিয়েছি, টিউবওয়েল দিয়েছি, কিন্তু এত ডিপে জল উঠছে না, কিংবা ওখানে 600 ফিট অবধি ডিপ করার পরে ওঠেনি, পরেরটায় আবার করা হয়েছে, এরকম চেষ্টা। দেখো, জলটা প্রচুর সমস্যা দেখেছি, কিন্তু আমি যখন এখানে আমাদের রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছি গতবারই যে এই জায়গাগুলো জলের সমস্যা, যেখানে আমি গেছি জলের সমস্যা বলছে, ওদের সামনে থেকে আমি ইঞ্জিনিয়ারদের ফোন করতাম, ওদের সামনে থেকে আমি মন্ত্রীকে ফোন করেছি, ওদের সামনে থেকে আমি মন্ত্রীর কাছে লিস্ট পাঠিয়েছি যে এইগুলো এই অবস্থায় কবে শেষ হবে। তো ওরা বলছে ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়া উচিত। এটা মিনিস্টারের থেকে আমার কাছে রিপ্লাই এসছে যে এরা ডিসেম্বরের মধ্যে পাইপলাইন শুরু হবে। এবং পাইপলাইন ধরো একটা গ্রামে হয়েছে। আমি একটু আটকাই, আমাদের কাছে যা প্রতিক্রিয়া এসছে এখনো পর্যন্ত, আমরা আরো দেখাবো যে পানীয় জলের সংকটটা তীব্র আকার ধারণ করেছে এই বক্তব্যের সঙ্গে অতিরিক্ত আয়রনের উপস্থিতি। আমরা কি আজকে সাংসদ শতাব্দী রায়ের কাছ থেকে এই প্রতিশ্রুতি দিতে পারি বীরভূমের মানুষকে, আপনার লোকসভা কেন্দ্রে, যে ডিসেম্বরের মধ্যে একটা সুরাহার জায়গা তৈরি হবে? না, দেখুন,
আমি কিন্তু সেই কমিটমেন্টটা করছি মানে মিনিস্টারের কমিটমেন্টে। আমি কিন্তু কমিটমেন্টে ভীষণ পাক্কা বললে আমি কমিট করতে খুব ভয় পাই। যেমন আমি লাইটটা কমিট করলাম, ওটা আমার হাতে, আমার সইতে, আমার সাজেশনে, আমার ডিসিশনে হবে, ওটা আমি কমিটেড, আমি করব। যেমন আরেকটা ওই অ্যাম্বুলেন্সের কথা বললো, ওটা আমার হাতে, ওটা আমি করে দেবো। রাজ্য সরকারের সঙ্গে দ্বিতীয় বা তৃতীয় দফায় আবার আলোচনা করবেন? এবার জেতার পর আমি আবার এগুলো নিয়ে বসবো, এবং নির্বাচনের সময় গিয়ে দেখেছি অনেক জায়গায় জলের খুব অসুবিধে, ইভেন গরমকালে পুকুর শুকিয়ে গেছে। মানে এটা কিন্তু আমার যেটা ধারণা, ব্যক্তিগত ধারণা, যে শুধু ওই কল আর সাবমার্সালের সমস্যার সমাধান হবে না, এটা হিউজ, এটা মানে নদী থেকে আনা, মানে কিছু কিছু জায়গা আছে যেগুলো নদীতে কানেক্ট করতে হবে, এবং সেটা কিন্তু ছোটোখাটো টাকার ব্যাপার নয়, যেটা এমপিলারে সম্ভব নয়। তো এটা আমি নিশ্চয়ই এর মধ্যেই মানে ওথ নিয়ে আসার পরে আমি একবার যাব। আমার ওখানে জলের সমস্যা প্রচুর, সেই জলের সমস্যাগুলো কথা বলবো। যেগুলো পাইপলাইন হচ্ছে সেগুলো তো হবে, বাকি অনেক জায়গায় আছে যেগুলো কিন্তু শুধু ওই পাইপলাইনে বা শুধু ওই সাবমার্সালের সমস্যার সমাধান হবে না। সংসদে গিয়ে কি বলবেন? 4 বারের সাংসদ, সেখানে গিয়ে বিশেষ কি বক্তব্য থাকবে প্রথমবার? আমি তো প্রত্যেকবারই বলেছি যে রেলের কথা বললো, আমি তো লাস্ট দিনও রেলের ভাড়া কমিয়ে এসেছি, সেটাতে বলেছি কোভিডের পর যে রেলের ভাড়া ছিল বেশি বাড়তি, সেটা কমানো হয়েছে। ব্রিজটা সিউড়ি ওভারব্রিজ প্রচুর স্পিডে কাজ শুরু হয়ে গেছে, এখন যদি যান দেখতে পাবেন পুরো। আমি কালকে যখন ফিরলাম তখনও দেখে এলাম যে অনেক স্পিডে একটা ওয়ে হয়ে গেছে। এতদিন ধরে অনেক সমস্যা চলেছে, এবং প্রত্যেকটা কিন্তু আমি সংসদে তুলেছি বারবার। আর সংসদে তোলা মানে তো এখন তো ইউটিউবে তো দেখতেই পাওয়া যায়, এবং প্রত্যেকটা রেলের কথা কিন্তু যদি, আর রেলের স্টপেজের কিন্তু প্রচুর চাহিদা, এটা কিন্তু সম্ভব না। প্রত্যেকেই চায় একটা করে স্টপেজ। যখন আমরা রেলের কাছে যাই, আমি যখন দিদি রেলমন্ত্রী ছিল তখন আমি দিদির কাছে যখন বলতাম, দিদি বলতে এটা হয় না। ওরা মানে সাধারণ লোক কি বলে, 2 মিনিট তো থামবে, 2 মিনিট থামাকে 2 মিনিট নয়, আগে থেকে স্পিড কমানো, আবার স্পিড তৈরি করা, পেছনের ট্রেন আছে। আমি যেহেতু রেল কমিটিতে ছিলাম বলে এগুলো জানি। তো রেলের স্টপেজের যে বায়না বা আবদার থাকে, এবং আমি কয়েকটা স্টপেজ করিয়েওছি, মুরারুটোতে করেছি, এরম নয় যে করি। আপনি যাতায়াত করেন কিরকম ভাবে বীরভূম থেকে কলকাতা? ট্রেনে। গতকাল আপনি জানেন যে ট্রেনের একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, এটা অস্বাভাবিক। আমরা যখন রেল কমিটিতে ছিলাম তখন আমরা বারবার এই সেফটি সিকিউরিটিতে জোর দিতে বলতাম, এবং আমাদের যখন প্রজেক্ট বারবার আমাদের যখন রিপোর্ট যেত তাতে কিন্তু সেফটি সিকিউরিটি নিয়েই হতো। এবং আমি ব্যক্তিগতভাবে যখন আমি মিটিংয়ে গেছি, ইসরোর সঙ্গে কথা বলেছিলাম, এবং আমি সাজেস্ট করতাম যে ইসরোর সঙ্গে আরও টেকনোলজি অ্যাডভান্স করার জন্য কথা বলতে, এবং যেগুলো অ্যাক্সিডেন্ট, এটা এখনও দেখতে পাচ্ছি যে এটার মানে ম্যানুয়ালি বা যেটা হওয়ার কথা, টেকনোলজি ফেল করেছে, যেটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল না, বা আগে থেকে সেফটি হতে পারতো। বা যেমন এখন গাড়িতে যেরকম হয় না, যে তুমি আগে থেকে তোমাকে অ্যালার্ট করবে, বা অ্যালার্ট না করলে অটোমেটিক স্টপ হবে, অটোমেটিক যে সিস্টেমগুলো সেগুলো তো ফেল করেছে। আপনার ট্রেনে যাতায়াত করতে ভয় করবেন? এরকম ঘটনা বারবার ঘটছে। 2023 থেকে যদি আমরা দেখি 2রা জুন এবং তারপর থেকে পরপর নানান ঘটনা ঘটছে। আপনি তো রেগুলারই যাতায়াত করছেন। রেগুলার। দেখুন, ভয় করলে হবে না, কারণ পা ভেঙে গেলে আমার হাঁটতে আর ভয় পাবো এরকম তো হয় না। এগুলো অ্যাক্সিডেন্টই, এবং সেটা আরও দায়িত্বজ্ঞান মানে দপ্তর বা মন্ত্রীদের হওয়া উচিত, বা সেই সিস্টেমে হওয়া উচিত। কিন্তু সব সময় শুধু মানে দোষারোপ করার জায়গাতেও নেই। অ্যাক্সিডেন্ট কাম্য নয়, কিন্তু অ্যাক্সিডেন্ট কেউ চায়ও না। শতাব্দী রায় সাধারণ মানুষের কথা শোনেন? সাধারণ মানুষের কাছে যান? শতাব্দী রায় অ্যাক্সেসেবল? একদম একদম। তাই জন্য আমার মনে হয় যে বীরভূমের মানুষ আমাকে এতবার সুযোগ দিল, কারণ তারা আমার সঙ্গে কথা বলতে পারে, তারা আমার সঙ্গে দেখা করতে পারে, তারা তাদের সমস্যা বলতে পারে। আর আমার নিজস্ব হচ্ছে যে বারবার বলে আমি রাজনীতিবিদ নই, সেটার কারণ হচ্ছে একটা, যে আমি তাদেরকে যেটা হবে না সেটা বলি, যেটা হবে সেটা বলি, যেটা পারবো সেটা বলি করি, আর যেটা পারবো না সেটাও বলি। মানে এরম না যে ভোটের সময় গিয়ে বললাম যে করে দেবো, ভোটের কেন্দ্রিক
না, ভোটের সময় তো আমি গিয়ে বলি যে দেখো এটা কিন্তু আমার দ্বারা হবে না, বা এটা কিন্তু আমি পারবো না, বা এইটা কিন্তু আমার ক্ষমতায় নেই। কোনটা পারবো আর কোনটা পারবো না সেটা কিন্তু আমার বীরভূমের মানুষদের সবসময় বলে থাকি। উনি বলছেন, শতাব্দী রায় বলছেন যে আমি কিন্তু রাজনীতিক হিসেবে নয়, সাধারণ মানুষের কাছে যেতে চাই। আজ থেকে ঠিক 3 দিন আগে গত 15ই জুন শতাব্দী রায় ঠিক কি বলেছিলেন আপনাদের সামনে তুলে ধরবো, যাতে তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন যে যারা মুখোশ পরে রয়েছেন এবং যারা বেঈমানি করেছেন। কি বলতে চেয়েছিলেন শতাব্দী রায় গত 15ই জুন শোনাবো। কে মুখোশ পড়লো, কেই বা বেইমানি করলো? অনেক আছে তারা। আমার কথা হচ্ছে, যদি দেখুন সবাই তো তৃণমূল নয়, বা সবাই হতে পারবে না, বা হওয়ার কথাও নয়। বিরোধী থাকবে, বিরোধীরা বিরোধীর চিহ্ন নিয়েই থাকুক। যদি সে বিজেপি হয় সে বিজেপির ঝান্ডা নিয়েই বিজেপি করুক, কংগ্রেস হলে কংগ্রেসের ঝান্ডা নিয়েই কংগ্রেস করুক, তৃণমূলের ঝান্ডা নিয়ে বিজেপি কংগ্রেস না করুক। এবং দলে থেকে অনেকেরই ধারণা হয়, এবং পোস্ট হোল্ড করার লোকদের, তারা কর্মীকে আপনি কিছু নাও বলতে পারেন, কিন্তু ধরুন একটা আপনি জেলা পরিষদের মেম্বার, কিংবা আপনি ধরুন প্রধান, হ্যাঁ আপনি প্রধান হয়ে রয়েছেন, আপনি কংগ্রেসের হিন্দুদের গিয়ে বলছেন বিজেপিকে ভোট দাও, মুসলিমদের গিয়ে বলছেন কংগ্রেসকে ভোট দাও, এটা প্রমাণ সাপে আছে তাতে কিন্তু। এবং ভোটের সময় আপনি নিজের দলকে হারাতে চাইছেন দলের পজিশন হোল্ড করার পর, তাতে আমার আপত্তি আছে। এবং সেই লোকগুলোকে দলের বার করা উচিত, তা না হলে অন্য যারা সত্যিকারের দল করে, দলকে ভালোবেসে করে, তারা কিন্তু দুঃখ পায়, তারা কিন্তু তাদের লড়াই করার ইচ্ছেগুলো নষ্ট হয়, যে বাজে লোকগুলোকে যদি প্রশ্রয় দেওয়া হয়। দলকে বলেছেন কিনা জানবো, তার আগে একটা ফোন রয়েছে। শাহজাদা হোসেন ফোন করেছেন রামপুরহাট থেকে, বলুন আপনার প্রশ্ন। আমি রামপুরহাট 14 নম্বর ওয়ার্ড থেকে বলছি, রামপুরহাট শহরের 14 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ, আমার সাংসদ মহাশয়ের কাছে আবেদন যে আমাদের রেল পারে যে রেল গেটের কাছে একটা ওভারব্রিজ ছিল, সেটা 2007 সালে ভেঙে যায়। গত 2007 সালে ওভারব্রিজটা ভেঙে যায়। তারপরে এখনো পর্যন্ত সেই ওভারব্রিজটি না হওয়ার ফলে আমাদের রামপুরহাট 1 নম্বর এবং 14 নম্বর এবং 13 নম্বরের মাঝে রেলগেট ওভারব্রিজটা না থাকার ফলে আমাদের রামপুরহাটের 1 নম্বর ব্লকের অন্তর্গত কুসুম্বা, আয়াস, যতগুলো অঞ্চল আছে কয়েকশো মানুষের যাতায়াত, এবং হাসপাতালটা রেল। ধন্যবাদ। শুনতে থাকুন। অর্থাৎ যাতায়াতের মূল সমস্যা এই ওভারব্রিজের পরিপ্রেক্ষিতে কি উত্তর পাওয়া যায় সাংসদের কাছ থেকে জানবো, এবং তারই সঙ্গে দলকে বলেছেন কিনা যে প্রসঙ্গ আমরা তুলে ধরেছি জানবো। শতাব্দী রায়ের সঙ্গে সরাসরি কথা বলে একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। সাংসদ শতাব্দী রায়ের মুখোমুখি সরাসরি আপনারা প্রশ্ন করছেন, ফোন করছেন 40594020 এবং 4023 এই নাম্বারে, এছাড়াও হোয়াটসঅ্যাপ করছেন 8588666174 এই নাম্বারে। একটু আগেই যে প্রশ্ন এসেছিল, অর্থাৎ ওভারব্রিজের প্রসঙ্গ যাব, কিন্তু তার আগে আপনি যে কথাগুলো মুখোশ, তারই সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ তুলছেন, এগুলো তো দলে বলবেন, বাইরে বলছেন দলই তো অস্বস্তিতে পড়বে। না, দলে বলছি, দলে তো বলছি, দলের, আমি তো বাইরে বলিনি, দলের লোকদের বলছি। প্রকাশ্যে তো ভিডিও, সে তো ভিডিও আপনারা করছেন তাই জন্যে, কিন্তু দলে বলেছেন না। হ্যাঁ, দলে বলেছি, বলবো। সুরহার আশ্বাস? হ্যাঁ, আমার মনে হয় যে নিশ্চয়ই সেই জায়গা আসবে যেখানে দল সিদ্ধান্ত নেবে। আর যদি দল সিদ্ধান্ত না নেবে, কিন্তু আমার জানানোর কথা এবং বাস্তবটা কি আমার তরফ থেকে রিপোর্ট মোটামুটি পেশ করলাম। এবার যদি দল সিদ্ধান্ত না নেবে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এই হয়েছে ঘটনাটা আমার জানানো আমার কাজ। ওভারব্রিজের প্রসঙ্গ ছিল রামপুর। ওভারব্রিজে আমি এটা বলি যে অনেক ক্ষেত্রে রেল একটা অদ্ভুত জায়গা, যেখানে
ওরা না চাইলে কিছু করে না। মানে ধরো একটা রাস্তাও আছে রেলে, যদি বলি যে আপনারা না করছেন তো আমাকে দায়িত্ব দিন বা আমাদের দায়িত্ব দিন, আমরা ওটা খরচা করে করব, ওরা পারমিশন দেয় না। সুতরাং এই ব্রিজ, ওভারব্রিজ এবং মধ্যে অনেক আছে, যেমন অনেকগুলো আরবি করবে ভাবছে, তার ফলে ওটা অনেক জায়গায় রাস্তা বাড়াবে বলে ওই ওভারব্রিজটা করছে না। অনেক জায়গায় হয়েছে যে এখান দিয়ে রেল রাস্তা বন্ধ করে দেবে বলে, রাস্তা বন্ধ করে দেবে আর ওটা মানে মানুষকে দেবে, আলোচনা করবেন অন্তত, মানে চেষ্টা। আমি বলছি এইগুলো অনেকগুলো জায়গা থাকে। আমি তো এত বছর দেখলাম যে অত সহজ নয় ঘটনাগুলো। পানীয় জল আর রেলের সমস্যা, এই দুটো সব থেকে বেশি পরিমাণে আপনার কাছে এলো, আমরা অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। কিন্তু তারই সঙ্গে শতাব্দী রায় জেতা বা শতাব্দী রায়ের ভোটের লড়াই নিয়ে কিন্তু বারবার করে যে নামটা চলে আসে, অর্থাৎ অনুব্রত মণ্ডল প্রসঙ্গ আসবো, সেই নিয়ে আমরা জানবো। কিন্তু তার আগে ঠিক এই প্রসঙ্গ নিয়েই ইতিমধ্যেই যে বক্তব্য আমরা সামনে পেয়েছিলাম, আগের বক্তব্য অবশ্যই করে সুজন চক্রবর্তী, তিনি 14ই মে ঠিক কি বলেছিলেন, অপরদিকে সুকান্ত মজুমদার তিনিও 14ই মে ঠিক কি বলেছিলেন অনুব্রত মণ্ডল প্রসঙ্গ নিয়ে, শতাব্দী রায়ের ভোটে দাঁড়ানো নিয়ে শোনাবো। মুখ্যমন্ত্রীর বীর কেসটা অনুব্রত, সে কোনোখানে ভোট করতে দেয়নি, 42 করেছে। শতাব্দী রায়রা তখনও বুঝেছেন, কিছু বলতে পারেননি, এখনো বুঝেছেন, হয়তো ঘুরিয়ে বেঁচিয়ে বললেন, কিন্তু গোটা বীরভূমের মানুষ বুঝতে পারছে অনুব্রত মানে তার মাথায় মমতা ব্যানার্জির হাত এবং দুষ্কৃতি তাণ্ডব। অনুব্রত নেই, দুষ্কৃতি তাণ্ডবের লোক মমতা ব্যানার্জি খুঁজেছেন, কিন্তু ঠিকমতো জোগাড় করতে এখনো পারেনি। সে তো শতাব্দী রায় ভালো করে বলতে পারবে কার কথা বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তবে এটা জানি যে উনি অনুব্রত মণ্ডলের কাছে লোক পাঠিয়েছিলেন বিহার জেলে দেখা করার জন্য, এবং অনেক কিছু চেয়েও ছিলেন, সেটা হয়তো অনুব্রত মণ্ডল দেননি, সে আগে বলছে। আপনি লোক পাঠিয়েছিলেন মানে বুঝলাম না কি চেয়েছে, কে দেয়নি, কে আগে বলছে। আমি তো সুকান্তর কথার মানেটা একটু বুঝে দাও, তাহলে বলতে পারবো উত্তরটা। না মানে তো ওনার কাছেই আবার যোগাযোগ করতে হবে, উনি কি বলতে চেয়েছিলেন, ওনার যেটুকুনি বক্তব্য আমরা পেয়েছি তার পরিপ্রেক্ষিতের প্রশ্ন। কিন্তু যে জায়গাটা উঠে আসছে বারবার করে, অনুব্রত মণ্ডলহীন বীরভূম, তাতে শতাব্দী রায়ের লড়াইটা এবারে কতটা কঠিন ছিল? না সেরম নয়, এই জন্যে যে বিরোধীরা ভাবছিল যে কঠিন, কিন্তু পঞ্চায়েতের সময় আপনি আমার ইন্টারভিউগুলো খুঁজে দেখবেন, পঞ্চায়েতের সময় আমি বলেছিলাম যে জেতা হবে, এবং পঞ্চায়েতেও অনুব্রত ছাড়া পঞ্চায়েত করা হয়েছে, এবং লোকসভাও জেতা হবে এবং অনুব্রত ছাড়া হবে। কিন্তু তার সঙ্গে আরেকটা কথা আছে, অনুব্রত সাংগঠনিক দিক দিয়ে দারুণ, অনুব্রত তৈরি নেতারা কর্মীরাই কিন্তু নির্বাচন করেছে, এবং তাদেরকে যে রাজনীতির জায়গা থেকে উনি যে সমর্থন দিয়ে তাদেরকে এই জায়গায় তৈরি করেছিল, তাদের বিনা কিন্তু, সেই কর্মীদের বিনা কিন্তু ইলেকশন জেতা সম্ভব ছিল না। এই বীরভূমের মাটিতে জেতার কারণ কিন্তু সেটাই। এবং আমি বারবার বলি, কর্মী নেতারা যেভাবে পরিশ্রম করে এই ইলেকশন করেছে, এই মার্জিনে নিয়ে গেছে, তারা তাদের জন্যেই সম্ভব এবং তাদেরই এই জয় প্রাপ্য। তাহলে কি আপনি বলছেন অনুব্রত মণ্ডলের তৈরি করা সংগঠন এবং তারপর শতাব্দী রায়ের জয়, দুটো মার্জ? একদম। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সমর্থন, ভালোবাসা, আবেগ এখনো পর্যন্ত যেটা আছে, সব মিলিয়ে এই জয়। আরও একটা ফোন রয়েছে এই মুহূর্তে, শিউড়ি থেকে ফোন করেছেন দীপান্বিতা মণ্ডল ফোন করেছেন, বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ নমস্কার দিদি, আমি 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলছি, দীপান্বিতা মণ্ডল। তো আপনি চতুর্থবারের জন্য আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ মনোনীত হয়েছেন, তার জন্য আপনাকে প্রণাম জানাই দিদি। এবং সব সময় যখনই আপনাকে প্রশ্ন বলতে সবাই তো দিদির কাছে অনুযোগ জানাচ্ছেন বা অভিযোগ জানাচ্ছেন, কিন্তু আমার শুধু দিদিকে একটু অভিনন্দন জানানো যে দিদি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ। অবশ্যই করে অভিনন্দনের জায়গা, এবং সাংসদ হিসেবে সেই প্রশ্ন, সেই বক্তব্য কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। আরো অনেক প্রশ্ন এবং তারই সঙ্গে অনুরোধ রয়েছে সাংসদের কাছে, কি জানাবো দেখাবো। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বাংলা এট 5-এ আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ শতাব্দী রায়। সরাসরি আপনাদের প্রশ্ন বক্তব্য তার সামনে তুলে ধরছে এবং তারই উত্তর। সঙ্গে আপনারা ফোন করছেন 40594020 এবং 4023 এই নাম্বারে, এবং হোয়াটসঅ্যাপ করছেন 8588866174 এই নাম্বারে। আসবো আমরা আলোচনায়, কিন্তু তার আগে শুনে নেব আপনাদেরই বক্তব্য সাংসদের প্রতি।
ওনার কাছ থেকে একটাই জিনিস চাইবো, যাতে পড়াশোনার দিকটা দেখে, যাতে ছোট ছোট বাচ্চারা, তারপর গরিব মানুষরা, ওদের ফ্যামিলিতে সবাই যেন ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। ঘর বাড়ি, রাস্তাঘাট, জলের ব্যবস্থা তাহলে খুব ভালো হয়। ঘর বাড়ি দিকটা দেখেন তাহলে খুব ভালো হতো। শিক্ষা এবং স্বাস্থ্য এইগুলো একটু নজর দিন। যেমন এখনও গ্রামাঞ্চলে বেশ কিছু বিদ্যালয় আছে যেগুলোর বিল্ডিং ঠিক মতো নেই, ছাত্রছাত্রীদের পড়াশোনার ভীষণ সমস্যা হচ্ছে। যেমন এই কাছে আমাদের একটা গ্রাম আছে কালুয়া জগদীশপুর হাই স্কুল, সেখানে এখন জল পড়ে। যে হসপিটালটা আছে সুপার স্পেশালিটি হসপিটাল, সেই হসপিটাল চিকিৎসাটা যেন ভালো হয় এবং উন্নতি ঘটুক আরও। দিনকাল এমন অবস্থা, গরমে মানুষের সবারই কষ্ট হচ্ছে। তো সেখানে আমি বলবো যে সরকার থেকে এমন কিছু উদ্যোগ নেক যে প্রত্যেকজন মানুষ নিজেরাই ঠিক করবে যে গাছ লাগাতে হবে, সরকার সেটা প্রেসার দেখ। সেটার জন্য আমি দিদির কাছে আবেদন রাখবো। মেন হচ্ছে জলের সমস্যা। আমি টিউশন করে ডোর টু ডোর টিউশন করে বেড়াই, সেখানে জলটা আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে, জলটা আমি ঠিকমতো পাচ্ছি না। জল, বিদ্যুৎ, রাস্তা এই তিনটে করে দিলে এবং স্বাস্থ্যটা ভালোভাবে একটু দেখলে আমাদের সিউড়ির সম্ভবত আশা করি উন্নীত হবে। প্রথম আশা রাখবো আমাদের হসপিটালটা নিয়ে। হসপিটালে অনেক যেমন ডাক্তার ভালো নেই, সব কিছুতেই পিজি বা এসএসকেএমে বা আমাদের বর্ধমানে ট্রান্সফার করে দেওয়া হয়। এটা অনেকের পক্ষেই সাহায্য, অনেকেই পারে না যে আমরা নিয়ে যেতে পারবো, সেই জন্য সবাই চায় যে এখানেই ট্রিটমেন্টটা হোক। শিক্ষা, স্বাস্থ্য, জলের সমস্যা এবং তারই সঙ্গে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ। সবকটাই ঠিক এবং সবকটাই প্রয়োজন। নিশ্চয়ই সেগুলো সেরকমভাবে স্পেসিফিক বলে দেখতে হবে। এখন সব যেমন ওরা বলছে সেরকম আমাকেও আমার জায়গা থেকে তো বলতে হবে যে সেটা হচ্ছে যে অনেক কিছুই কিন্তু আমরা করতে পারি, যেগুলো করা যায় করা হয়েছে। ধরুন আজকেও যদি একটা হসপিটালের কথা বলে, ওখানে অন্তত 20টা হসপিটাল আছে যেগুলো ভালো, দুটো হয়তো খারাপ। সেই সংখ্যা পরিমাণটা আমাদের সরকার আসার পর সরকারের পাবলিসিটি করছি না, বা আমি সাংসদ হওয়ার পর পাবলিসিটি করছি না, কিন্তু সত্যি তাই 2009 বীরভূমে যারা ছিল দেখেছে রাস্তাঘাট থেকে শুরু করে এবং সব আলো, প্রত্যেকটা গ্রামে বিদ্যুৎ আনা হয়েছে। পরিষেবার আরো উন্নতি তো চাইছেন। হ্যাঁ, না সেটা চাইবে, প্রত্যেক দিন তো পারে। ধর আজকে একটা লোক সংখ্যা ছিল যত, তার থেকে লোক সংখ্যা বাড়ছে, সুতরাং পরিষেবা বাড়ার জায়গা পৌঁছচ্ছে। এবং একটা গ্রামে একটা মাঠে 10টা বাড়ি হয়ে গেল, সেই রাস্তাটা হয়নি, কিন্তু রাস্তাটা হওয়ার কথা না, রাস্তাটা জায়গাটা গভর্নমেন্টের নয়, অনেকগুলো সমস্যা থাকে, কিন্তু যতগুলো হওয়ার কথা সেগুলো নিশ্চয়ই আমরা চেষ্টা করছি। এবং আমার ধারণা যে যদি হিসেব করে দেখা যায় অনেকটা বেশিটা আমরা করেছি, অনেকটা করা হয়নি, কিন্তু সেই সব করাটাই কিন্তু এমপি ল্যাডের টাকার উপরে নির্ভর করে। চতুর্থবারের জন্য সাংসদ হওয়ার পর মোস্ট চ্যালেঞ্জিং ফ্যাক্টর কি বলে মনে হয়, যেগুলো ফেস করতেই হবে এই মুহূর্তে গেলে, যদি আপনি কালকে ফেরত আসেন? বললো না একজনও, সেটা হচ্ছে ব্রিজের দরকার ভীষণ। অনেক ব্রিজের প্রয়োজন আছে যেগুলো গ্রাম, ধরো 14টা গ্রামকে কানেক্ট করছে আর একটা জায়গা, বা কোনো একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্ট কানেক্ট করছে, বা ওই জল পেরিয়ে বা বর্ষাকালে ওটা যাওয়া যায় না, বাচ্চারা স্কুল যেতে পারে না, এরকম অনেক ব্রিজের প্রয়োজন আছে, যেটা এখনো কেউ বলেনি। কেন আমি দেখলাম রাজ্যে আপনার দলের সরকার, আপনি অনুরোধ করতে পারেন, আপনি লিখিতভাবে বলতে পারেন, আপনি সংসদে বক্তব্য রাখতে পারেন। দুটো আমি একবার নীতিন গডকরি থেকে এনে দিয়েছিলাম, 42 crores-এর দুটো ব্রিজ এবার হয়েছে, পুরনো অনেক বছরে হয়নি, সেটা করেছি। সেটা এবারও আমি ভাবছিলাম যে কারণ সবগুলোই কিন্তু সেন্ট্রালে যেতে গেলে থ্রু স্টেট যেতে হয়, তো সেখানে সেই প্রপোজালগুলো কতটা পৌঁছানো এবং কিভাবে সেটা দেবে এবং কিভাবে কতটা রাজ্যে, কারণ সবাই তো সবটা তো একই ডিপার্টমেন্টের নয়, আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। যেমন আমরা আইনি জটিলতা না রাজনৈতিক সমীকরণ, না রাজনৈতিক না, আইনি জটিলতা অনেকটা আছে। কারণ আমি যখন এমপি ছিলাম না, তখন আমরা স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে যেতাম, রাস্তা খারাপ বলে বলতাম উফ এমপি কোনো কাজ করে না। আজ কেমন লাগছে? কিন্তু না, এখন আমি বুঝতে পারছি ওটা কিন্তু এমপির নয়, আমি এখন ফিল করছি এটা আমার মতোই অনেক লোক বলে এইটা, কিন্তু রাস্তাটা আমার নয়, রাস্তাটা হয়তো বা পঞ্চায়েতের, রাস্তাটা হয়তো বা জেলা পরিষদের, রাস্তাটা হয়তো বা সেন্ট্রালের। হ্যাঁ, সেরকম প্রশ্ন তো আপনাকে সামলাতে হচ্ছে না, আমাকে তো আমি আগে ভাবতাম, এখন ওরকম মানুষ ভাবে, সেটা মানুষও জানে না বলে, কিন্তু সেই জানাটা আমাদের দ্বারা জানানোর প্রয়োজন আছে। এবং
সেই কাজগুলো নিশ্চয়ই, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি বারবার সবাইকে একটা কথাই বলবো যে আমার জায়গা থেকে যে আমার ইচ্ছের কোনো অভাব হয়নি, আমার চেষ্টার কোনো অভাব হয়নি। বীরভূমে যতজন যা করেছি, আমার এমপি ল্যাডে স্বচ্ছতার সঙ্গে খরচা করেছি, তার মানে গাফিলতি হয়নি, হয় না ঠিক আছে করবো খরচা, এরকম হয়নি, সব কটা প্রপার জায়গায় খরচা করেছি। তার মানে যেগুলো খরচা করা, যেগুলো হতে পারেনি সেগুলো আমার টাকার ক্ষমতার মধ্যে ছিল না, এবং সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সমস্ত কিছু পূরণ করেছে বলছেন, অবশ্যই নানান বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারবো ইতিমধ্যে শতাব্দী রায় যে দাবি করছেন। আরও একটা ফোন রয়েছেন এই মুহূর্তে, বিপ্লব নাগ ফোন করেছেন রামপুরহাট থেকে। বলুন আপনার কি প্রশ্ন? নমস্কার, দিদির কাছে একটাই প্রশ্ন। রামপুরহাট পৌরসভায় একটি মাত্রই ভালো পুকুর আছে, যেটা ঐতিহ্যবাহী পুকুর, চালদানি পুকুর। সেটা দীর্ঘদিন ধরে দিদি বলেছিলেন সংস্কার করে দেবো। আমাদের 15 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর যদি আমরা নির্বাচিত হয়, পুকুরটা সংস্কার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাইছি এই চালদানি পুকুরটা সংস্কার হোক। ওই যেখানে আমাদের সব ছট পুজো ভাসান হয় সেই পুকুরটা, চালদানি পুকুর। আপনি অনেক কবার এসেছেন দিদি চালদানি পুকুরে সভা করে গেছেন, কাছে ঘাটপুকুর মোড় এবং একটা শিব মন্দির আপনি যখন প্রচারে এসেছিলেন প্রণামও করে গেছেন। নতুন শিব মন্দির উদ্বোধন হয়েছে ওই পুকুর পাড়ে। আপনি প্রস্তাব দিলেন, নিশ্চয়ই উনি আলোচনা করবেন। যে যা প্রস্তাব দিচ্ছেন না সেগুলো এই এখানে প্রস্তাবে বা সেটা মনে রেখে সেটা সম্ভব হবে না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অফিসে এই প্রস্তাবটা যদি পাঠান, তাহলে যখন আমি এমপি ল্যাডের টাকাগুলো ডিস্ট্রিবিউট করব, তখন আমার যেটা আমার ক্ষমতার মধ্যে হবে, যেটা আমার টাকার মধ্যে ওই টাকাটা দিতে পারবো, সেটা আমি করে দেবো, কিন্তু সেটা আমাকে প্রপোজাল হিসেবে আমার অফিসে পাঠানো দরকার। শতাব্দী রায়, বিরোধীদের প্রতি তার কি বক্তব্য? যখন নির্বাচনে লড়াই চলছে সেই সময় বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে, বিশেষ করে বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে ঠিক কি বলেছিলেন একবার শুনিয়ে দেবো। ঠিক কি বলেছিলেন তিনি সেই সময়কার বক্তব্য? বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, সে লড়বে, জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। 15 দিন বাকি, উনি আর কি করতে পারতেন। কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে উনি লড়তে পারছেন না বলে। তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম, উনি যদি নাও লড়েন তাহলেও আমি জিতবো। কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না। 26 এপ্রিলের বক্তব্য বিরোধীদের প্রতি নরম নাকি সৌজন্য? না, দুটোই। সৌজন্য তো দেখানো দরকার, কারণ আমি বারবার মনে করি যে বিরোধীদের, আমি দেখবেন আমি কাউন্টিংয়ের দিনও আমি বিরোধীদের ডাকছিলাম, এই এসো। আমি নমিনেশন ফাইলের দিনকে কংগ্রেসের প্রার্থীর জন্য ওয়েট করছিলাম যে ও আসছে, আমি দেখা করব। তো এটা আমার সঙ্গে ওদের সম্পর্ক ভালো আছে, এবং আমি মনে করি এটা মানে সেটা কনফিডেন্স যে আপনি জেতার প্রত্যাশা নিয়ে লড়াই করছেন সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলে থাকার একটা অ্যাডভান্টেজের জন্য, নাকি সৌজন্যই? না, সৌজন্য, এবং আমি বারবার বলেছি আমি জিতবো, সেটা আমি জানতাম জিতবো, সেটা আমি সবসময় বলেছি জিতবো এবং জিতেছি। তাই জন্যে, এবং তাছাড়াও যে কোনো মানুষ যদি আমার সঙ্গে দেখা করতো বা ওই সময় নমিনেশন ক্যান্সেল হয়ে যাওয়াটা আমার মানুষ হিসেবে খারাপ লেগেছে, সেটা যে কোনো দলেরই হলে আমার খারাপ লাগতো। ব্যক্তি শতাব্দী রায় এই মুহূর্তে যখন রাস্তা দিয়ে যাতায়াত করে, পুরো বিষয় দেখে, এই সৌজন্যের জায়গা রাজনীতির জগতে লক্ষ্য করে কিরম? মানে অন্য এই যে আপনি নরম, এই যে আপনি বিরোধীদের প্রতি এই যে বক্তব্য, সে দাঁড়াতে পারিনি, বা তার প্রতি যে সৌজন্যের কথা বলছেন, সব রাজনৈতিক দলের মধ্যে এটা লক্ষ্য করেন? তাই না, কিন্তু আমার কখনো এত 15 বছরে কখনো দেখবেন না কোনো বিরোধী সম্পর্কে, কখনো, মানে যখন আমার নায়কও আমার এগেন্স্ট দাঁড়িয়ে আমার সম্বন্ধে খারাপ কথা বলে তখনও আমি বলিনি। আমি এটাতে বিশ্বাস করি না যে বিরোধী হওয়া মানেই বা রাজনীতি করা মানেই বিরোধীদের খারাপ কথা বলে গালাগালি করে জেতা যায় বা নিজের ইমেজ ক্রিয়েট করা যায় বা দলকে এগোনো যায়। আমার সেটা বিশ্বাস করি না বলে আমি সেটা করি না। নায়কের প্রসঙ্গ আসছে, স্বাভাবিকভাবে সিনেমার কথা তো একটু না একটু অবশ্যই করে আসবে, কিন্তু তার আগে এই মুহূর্তে টেলিফোন করেছেন অনিন্দ সিংহ, ফোন করেছেন শিউড়ি থেকে। বলুন আপনার কি প্রশ্ন? হ্যাঁ নমস্কার, আমি শিউড়ি থেকে বলছি, শিউড়ি বীরভূম থেকে। বলুন। বলছি যে আমাদের বীরভূমের যেটা মানে মেন সমস্যা বেসিক্যালি শিউড়ি শহরের, সেটা হচ্ছে ওই জল নিয়ে। মানে প্রতিটা ওয়ার্ডেই মোটামুটি গ্রীষ্মকাল এলেই জলের একটা শূন্যতা দেখা যায়। আমি আপনাকে একটু কাটি, অনেক জল হয়েছে কিনা বলুন আপনাদের শিউড়ি পৌরসভাতে?
অনেক হয়েছে ম্যাডাম, কিন্তু তবুও সেক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে, যেমন অরবিন্দ বলিতে যেখানে আমি থাকি, সেখানে মোটামুটি আপনার গ্রীষ্মকালে জলের অভাবটা দেখা যায়। এটাই আপনার কাছে আশা করব যাতে জলের সমস্যাটা একটু হয়, একটু দেখবেন। নিশ্চয় নিশ্চয়। ধন্যবাদ ধন্যবাদ। শুনতে থাকুন শুনতে থাকুন। অনেক হয়েছেটাও মানে হওয়া মানে হয় না যে তোমার তো একটা টাইম আছে, সার্টেন টাইমের মধ্যে তোমাকে এগুলোর সার্টেন অ্যামাউন্ট আছে। 4 বারের সাংসদ শতাব্দী রায়, প্রত্যাশা থাকবে না সেটাও তো হয় না। প্রত্যাশা থাকুক, প্রত্যাশা থাকবে তো, তারা তো জিতিয়েছে প্রত্যাশার জন্যই, কাজ করার জন্যই, কাজ করানোর জন্য। কাজ করাকে আমি ভয় পাই না, কাজ আমাকে দিয়ে করাক তাতেও ভয় পাই না, এবং কাজ করতে চাই তাতেও আমি বীরভূমে পড়ে থাকি, পার্লামেন্ট অ্যাটেন্ড করি, যেখানে যেখানে যাওয়ার কথা যাই। আমার তো তাতে কোনো অভিযোগ, আমার মঞ্চ ভালো লাগে যে ওরা আমার থেকে প্রত্যাশা রাখে যে আমি কাজ করব, এবং কাজ করতে পারলে আমার সবচেয়ে ভালো লাগে। যে হয় না প্রশ্ন বাচ্চা থেকেই তো, যে তুমি তো দারুণ, এটা শুনতে সবার ভালো লাগে। তো আমি যদি কাজ করি, আমাকে যদি দারুণ আপনি কাজ করেন, এটা প্রশংসা শুনতে তো সবাই ভালোবাসে। 17ই এপ্রিল শতাব্দী রায় জয় শ্রীরাম এই প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছিলেন, এই স্লোগান নিয়ে শোনাবো। আমরা যদি জয় শ্রীরাম বলি, আমরা বলছি জয় শ্রীরাম, এটা হচ্ছে ঠাকুরের নাম জয় শ্রীরাম। ওরা জয় শ্রীরাম এটা কিন্তু স্লোগান নয়, ওটা কিন্তু ঈশ্বর ডাকা নয়, ওটা হচ্ছে যেটা সেটা আর বললাম না, কিন্তু ভক্তি যদি হয় জয় শ্রীরাম এরম বলা উচিত। জয় শ্রীরাম বলে রামকে ডাকি দিতে আমরা রামই বলছি। জয় শ্রীরাম নিয়ে কি তীব্রতার প্রসঙ্গ? হ্যাঁ, মানে যে অ্যাপ্রোচে, অ্যাটিটিউডে, আসলে এরা সবাই যে বিজেপির ভক্ত হয়ে বলছে বা রামের ভক্ত হয়ে বলছে তা নয়, কিন্তু এটা জোশ তৈরি করছিল, সেটা নেগেটিভিটি সমাজে তৈরি করছিল। মানে হয় না যে আপনি যদি একটা জায়গায় কিছু তৃণমূল থাকে, কিছু বিজেপি থাকে, যারা যারা আবার সামনে গিয়ে জয় শ্রীরাম বলে, অটোমেটিক্যালি ওরা রিয়্যাক্ট করবে, তাতে আরও বেশি খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার কথা। তো সেটা তো দরকার নেই, যেখানে প্রয়োজন নেই তুমি ঈশ্বরের কাছে গিয়ে বলো জয় শ্রীরাম। শাসক দলও তো জয় বাংলা বলে না, ওইটা রিপিট করে। হ্যাঁ, যেহেতু জয় শ্রীরাম একটা তৈরি হয়েছে, তখন আর কাউন্টার একটা জয় বাংলাও তৈরি হয়েছে, ও জয় শ্রীরাম বলে জয় বাংলা বলা হয়, সে চুপ করে থাকার কেউই নয়, তাই না? কিন্তু আমার বক্তব্য যে ঠাকুরের নামকে ঠাকুরের মতো যদি ব্যবহার করা হয় তাহলে ভাল লাগতো, এবং সত্যি তাই আমাদের ঠাকুরের নাম কি আমরা ওরমভাবে করি। বিজেপিরও তো বক্তব্য যে তারা তাদের মতো করে এই স্লোগান বা এই বক্তব্য রাখছে, তারাও তো ঈশ্বরের নাম নিচ্ছেন, তাদের বক্তব্য। ঈশ্বরের নাম তো ওরমভাবে নেওয়া, আপনি বুঝো মানে জয় শ্রীরাম বলে যে জোশ দেখাচ্ছে, সেটা কি ঈশ্বরের নাম হচ্ছে নাকি আশেপাশে মানুষের উত্তেজিত করা হচ্ছে, সেটা আমার কাছে বক্তব্য। জয় শ্রীরামে তো কারো আপত্তি নেই, বা রামের নামে কারো আপত্তি নেই, আমরা তো হিন্দু ব্রাহ্মণ, আমাদের মধ্যে রামের আপত্তি থাকবে কেন? রাম ছোটোবেলা থেকে আমি বলি যে আমি যখন বাংলা ওয়ার্ড শিখেছি সেদিন থেকে আজ অবধি আমি বালিশে রাত্রিবেলা, আজ অবধি মানে কাল রাত্রি অবধি আমি রাত্রিবেলা বিছানায় সীতারাম লিখে শুই। তো হ্যাঁ, আমি যখন থেকে বাংলা শিখেছি, অওয়া ক খ কেরম করে তখন থেকে আমার মা আমার পিসি শিখিয়েছে সীতারাম। আমি আজও পর্যন্ত রাত্রে বিছানায় যেখানেই শুই, রেলেও শুলে আমি সীতারাম লিখে শুই। তখন তো বিজেপির কোনো উত্থান ছিল না, তখন তো না আমি রাজনীতি জানতাম, না আমি ভগবানকে কোথায় ব্যবহার করতে জানতাম, আমি সীতারাম লিখে শুই। সেটা আমাদের, সেটা আমার, তাহলে আমি সেটা প্রকাশ করে আমি লিখি ভাই ওই জন্য ভোট দাও বলছি, তা তো ভোট দেওয়ার কথা নয়। জয় শ্রীরাম বা সীতারাম বা রাধাজি যারা, তারা আমার ভক্ত, আমি শিবের ভক্ত, আমার মোবাইলে স্ক্রিনশট শিবের আছে, তো সেটা আমার ঈশ্বর। আরও একটা ফোন রয়েছে, অমিতাভ হালদার ফোন করেছেন রামপুরহাট থেকে, বলুন আপনার কি প্রশ্ন? নমস্কার, আমি রামপুরহাট 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি মূলত নাট্যকর্মী। আমাদের শহরে রক্তকরবী একটা মঞ্চ আছে, কিন্তু সংস্কারের জন্য প্রায় 7-8 বছর বন্ধ আছে। এতে রামপুরহাটের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হচ্ছে। সাংসদ যদি এই বিষয়টা একটু বিশেষ গুরুত্ব দিয়ে নজর দেন, তাহলে সংস্কৃতির জন্য অন্তত খুব উপকার হয়। ধন্যবাদ। শুনতে থাকুন। এইটা ভীষণ জরুরি, এটা আমি তৈরি করার চেষ্টা করেছিলাম যেহেতু সাংস্কৃতিক জায়গা থেকে। এইটা অনেক বেশি ভালো করতে গিয়ে খারাপ হয়েছে। বেশি ভালো মানে আমি এটা হিউজ এয়ার কন্ডিশন, এখান থেকে কলকাতা থেকে সেট আপ লাইট সব করতে গিয়ে এটা এত বড় বাজেট হয়ে গেছে, সেই বাজেটটা এখন পূরণ করা যাচ্ছে না। তাই জন্য আমরা এখন প্ল্যান করছি। আমি ভেবেছিলাম যেটা একটা
মানে কলকাতার যেরকম অডিটোরিয়াম হয় সেই জায়গায়, মানে ভালো করতে গিয়ে মানুষ কখনো খারাপ করে ফেলে, আমার দ্বারা সেটা হয়েছে। আমি সেটা করতে গিয়ে ভেবেছিলাম কিন্তু সেটা হতে পারেনি। এখন যে টাকার বাজেটটা হয়ে গেছে ওটা সম্ভব হবে না। ওটা এখন যেটা করা হচ্ছে ওগুলো আমরা কম করাচ্ছি। মানে ধরো যে চেয়ারটা আমরা আইনক্সের মতো ভেবেছিলাম সেটাকে আমরা নর্মাল চেয়ার দেবো, মানে ওই বাজেটটা কমিয়ে এটাকে শেষ করা। কারণ এটা তো রাজনীতির বাইরে গিয়ে সাংস্কৃতিক জায়গা থেকে যদি অসুবিধে হয় তো আমার থেকে দুঃখ কেউ পাবে না। অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং তারই সঙ্গে বারবার কিন্তু প্রশ্ন করার চেষ্টা করছি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন বা যা প্রশ্ন আজ এখানে পাচ্ছেন তা পূরণ করবেন কিনা। বারবারই বলছেন চেষ্টা করবেন এবং তারই সঙ্গে পুরো বিষয়ে প্রস্তাব আকারে পেলে অবশ্যই করে চিন্তা ভাবনা করবেন এবং সেই স্তর অবধি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আরো অনেকগুলো কথা জানবো একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টায়। আবার আপনাদের স্বাগত বাংলা এট 5-এ। আমরা কথা বলছি সরাসরি শতাব্দী রায়ের সঙ্গে। এবারে যে প্রসঙ্গটা আসবো, সাংসদ শতাব্দী রায়, কবি শতাব্দী রায়, অভিনেত্রী শতাব্দী রায়, কোনটা শতাব্দী রায়ের বেশি পছন্দ, কোনটা বেশি টানে? মানুষ শতাব্দী রায়। আসলে অভিনেত্রী শতাব্দী রায়কে তো জন্যেই সাংসদ হতে পারা গেছে এবং সাংসদ জায়গাটায় অভিনেত্রীর ভালোবাসাকেই মানুষ নতুন আরেকটা মোড়কে ভালোবেসেছে, তো সেজন্য সেটা খুব পছন্দের জায়গা, এটাও পছন্দের জায়গা। কিন্তু সব থেকে বড় পরিচয় যদি মানুষ শতাব্দী রায় হিসেবে ভালো বলে লোক, সেটা সব থেকে ভালো লাগা। আমি দেখছিলাম আপনি যখন স্টুডিওয়ে ঢুকলেন, আপনি ঠিক স্টেজে ওঠার আগে প্রণাম করলেন, তারপর এলেন, পুরনো লোকেদের সঙ্গে দেখা হলে কথা বললেন। এই জগৎটাই কি খুব বেশি পরিমাণে মিস করেন বা এই জগৎটার সঙ্গে আরো মিশতে পারলে ভালো লাগবে, কোথাও একটা এই বিষয়টাও কাজ করে মনের মধ্যে? হ্যাঁ, মাঝে মাঝে মিস করি খুব। আমি মাঝে মাঝে মনে হয় যে আমি একজন আমাদের ইলেকট্রিশিয়ান, একজন দুঃখী দাঁড়িয়ে অনেকেই ছিল, তাদের কথা মনে হয় যে ট্রলি ঠেলতো, তার কথা সেদিনকে খুব ভাবছিলাম যে ওদের সঙ্গে অনেকেই এত নেই। বা আমাদের যে প্রোডাকশন বয় ছিল যারা, কাকু বলতাম, দাদা বলতাম, যারা খাবার দিত, তাদের কথা আমার খুব মনে হচ্ছে। এখন এই জেনারেশন তাদেরকে চেনেও না, তারা অনেক সিনিয়র বা পুরনো মেকআপ ম্যান, পুরনো হেয়ার ড্রেসার, তাদের কথা আমার খুব মনে হচ্ছিল যে, এবং পুরনো মানুষদের সঙ্গে দেখা হলে গল্প করতে ভাল লাগে, পুরনো কথা আমি মিস করি না, এটা একদমই নয়, মিস করি। আমার হইচই ওই মানুষগুলোর সঙ্গে আবার যদি হইচই করতে পারতাম, সময়কে আমি মিস করি, মানে আমি যে সময়গুলো ফেলে এসছি সেগুলোকে আমি মিস করি। গুরুদক্ষিণা শতাব্দী রায় থেকে সাংসদ দিল্লিতে যাচ্ছেন, যাতায়াত করছেন, এই পথটা আপনার চোখে খুব সংক্ষেপে? দেখুন, আমার জীবনে আমি কখনো কিছু চেষ্টা করিনি, না নায়িকা হওয়ার চেষ্টা করেছি, না সাংসদ হওয়ার চেষ্টা করেছি। আমার জীবনে আমি ঈশ্বরে বিশ্বাসী, আমাকে যেরমভাবে দিয়েছে আমি সেটা গ্রহণ করেছি এবং মানে আমাকে স্ট্রাগল আমি করিনি, কিন্তু পাওয়ার পর প্রচুর পরিশ্রম করেছি সেটাকে ধরে রাখার জন্য, সেটাকে সাকসেস আনার জন্যে। সেটা আমার অভিনেত্রীর ক্ষেত্রেও হয়েছে, সাংসদের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু চেষ্টা না সিনেমার জন্য কখনো কাউকে বলেছি, না রাজনীতিতে আসার জন্য কাউকে বলেছি। সুতরাং আমার মনে হয় এটা আমি ভাগ্যবান, ভগবানের আশীর্বাদ আছে যে আমাকে প্রত্যেকটা ঠিক ঠিক জায়গা দিয়েছে। আমার মন যেটাকে সাড়া দিয়েছে, আমার ইচ্ছেকে ভীষণ মূল্য দিই। আমার ভাল লাগছে, আমি এটা ভাল লাগছে না এটা করি, কালকে আমি কি করব আমার কোনো স্বপ্ন ইচ্ছে কিছুই থাকে না। কিন্তু এই জন্য থাকে না যে যদি থাকে না পাই দুঃখ পাবো, আর যদি থাকে তাহলে যা হোক করে পেতে হবে এই জায়গা, ওটাতে আমি বিশ্বাসী নই। অনেকগুলো দিক আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম, সাংসদ থেকে ব্যক্তিগত জীবন, আর এই প্রসঙ্গ নিয়েই কিন্তু আমরা যে প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম, আমরা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে অনুব্রতহীন বীরভূমে শতাব্দী রায়ের এবারে লড়াই কি কঠিন ছিল। প্রচুর ইতিমধ্যেই আপনাদের মতামত আমরা পেয়েছি ইউটিউব, ফেসবুক থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ইউটিউবে আপনারা হ্যাঁ বলেছেন 61% মানুষ, ইউটিউবে না বলেছেন 39% মানুষ। ইউটিউবে ইতিমধ্যে উত্তর পেয়েছি আমরা 20,000 মানুষের। ফেসবুকেও একই সঙ্গে প্রচুর পরিমাণে মানুষের উত্তর আমরা পেয়েছি হ্যাঁ বা নায়। 60% মানুষ হ্যাঁ বলেছেন, 40% মানুষ না বলেছেন। এক্স হ্যান্ডলে একই বিষয় আমরা তুলে ধরেছিলাম, 57% মানুষ হ্যাঁ বলেছেন, 43% মানুষ না বলেছেন। ইনস্টাগ্রামে এ প্রসঙ্গে আপনাদের উত্তর হ্যাঁ বা নায়, 90% মানুষ হ্যাঁ বলেছেন, না বলেছেন 10% মানুষ। আর হোয়াটসঅ্যাপে একই উত্তর পাওয়া গিয়েছে, 90% মানুষ হ্যাঁ বলেছেন, না বলেছেন 10% মানুষ।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমাদের এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, আর ফোন করবেন না, অবশ্যই করে চোখ রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।